ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইফুল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার্স স্পোর্টস শোতে, পাওয়ার্ড বাই র্যাবিট হোল। আমরা আজকে হাজির হয়েছি 2026 বিশ্বকাপে গত 7 দিনে কী হয়ে গেল এগুলো নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমাদের সঙ্গে আজকে আছেন র্যাবিট হোলের সিইও রফিকুল্লাহ রুমেল। তো রুমেল ভাইকে আমরা জিজ্ঞেস করব যে ওনার দৃষ্টিতে এই 7 দিনে কোন কোন ম্যাচগুলো তার কাছে মনে হয়েছে যে অঘটন হিসেবে আমরা বিবেচনা করতে পারি। Thank you, Saiful Bhai. I think this World Cup is most talked about thing for the whole country people and the football fans. তো এবারে ওয়ার্ল্ড কাপ তো হচ্ছে অনেক ডিফারেন্ট, অনেকগুলো খেলা, 48টা দেশ 48টা দেশ, 104টা খেলা হচ্ছে, দিনে রাত্রে সকাল সন্ধ্যায় সবসময় খেলা হচ্ছে। যেহেতু নর্থ আমেরিকাতে খেলা, আমাদের জন্য টাইম অ্যাডজাস্ট করতে আসলে দর্শকরাও হিমশিম খাচ্ছে। বেশ গভীরতে খেলা হচ্ছে, সকালে অফিস গোয়িং এর জন্য খেলা হচ্ছে। তো অঘটনের জিনিসটা যেটা বলা হয়েছিল যে একটি বিতর্ক একটু চলছে যে বিশ্বকাপে আসলে মানে আমরা কোন ধরনের দলগুলোকে খেলতে দেখছি। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে নাইজেরিয়া ওয়ার্ল্ড কাপ খেলছে না, 4 বারের চ্যাম্পিয়ন ইতালি খেলা খেলছে না, ক্যামেরুন এই ওয়ার্ল্ড কাপ খেলছে না। সো অনেক বিগ বিগ টিম কিন্তু খেলছে না, যে কারণে আমরা দেখি যে নেটিজেনদের অনেকেই বলছেন যে ওয়ার্ল্ড কাপ হওয়া উচিত ওয়ার্ল্ডের বেস্ট 48টা টিম নিয়ে, কিন্তু সেখানে অনেক ছোট ছোট দল চলে এসেছে এই খেলাটার মধ্যে। তারপর আমরা জানি যে কেপ ভার্দে কিন্তু স্পেনকে রুখে দিয়ে আমার মনে হচ্ছে এই বিশ্বকাপের প্রথম অঘটন বা সবচেয়ে বড় অঘটনগুলোর একটি। অ্যাবসলিউটলি আমার মনে হয় যে যেই দলগুলো এসেছে আর কি, অনেকে এই জায়গায় কোটা নিয়ে এসেছেন, বলেছেন যে কোটার দেশ, কোটার খেলোয়াড়। আসলে আমরা যদি কোটার দিকে একটু তাকাই, আপনি খেয়াল করবেন যে কেপ ভার্দে তো বটেই, তারা তো স্পেনের সাথে মানে অ্যামেজিং একটা ফাইট দিয়েছে। ছোট একটি দেশ, লোক সংখ্যা কম, খুবই কম, কেউ বলছে মিরপুরের চেয়ে কম, কেউ বলছে ধানমন্ডির চেয়ে কম। সো এই খেলাটার মধ্যে আসলে মানে দিস ইজ অ্যান অসাম লো ব্লক গেম অ্যাকচুয়ালি। 11 জন নিয়ে বক্সে তারা ডিফেন্ড করছিলেন, কিন্তু এই খেলার মধ্যে মাত্র একটি শট নিতে পেরেছিল, একটি শট নিতে পেরেছিল, কিন্তু আবার অনেকে দুষ্টুমি করে বলছে কেপ ভার্দের যে টোটাল বল পজিশন সেটা আবার ইউসিএল এর ফাইনালে আর্সেনালের বল পজিশনের চেয়েও বেশি ছিল। যাই হোক, অনেক ধরনের ডিসকাশন আসে, বাট আমি আসলে তারপরেও তাদের এই ব্রেভারিকে আসলে খুবই বাহবা দিতে চাই এই কারণে, বিকজ যেইভাবে তারা ব্লক করেছে, মানে একদম বডি ব্লক করেছে, স্পেশালি ডিফেন্সের 3 জন। আর যিনি ছিলেন গোলকিপার 40 বছর বয়স্ক, যার মা আসলে ভিসা পাননি ইউএসএ তে খেলা দেখার জন্য, তিনি এক কথায় ছিলেন অসাম। আরেকটি অঘটন কিন্তু আপনি জানেন যে পর্তুগালকে রুখে দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এবং তাদের গোলরক্ষক ভজিনা প্রায় 7টি সেভ করেছিল অফিসিয়ালি। জি জি জি, তো ওটাও ছিল আপনার এক গোলে যে ড্র ছিল। জি, ভজিনা মনে হয় কেপ ভার্দের গোলকিপার ছিল। জি জি, সো কালকে কঙ্গোটা আপনি বলছিলেন জি 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 ভজিনা ছিল, বাট কঙ্গোটা যেটা বলছি যে কঙ্গো কিন্তু ইটসেলফ কালকে কঙ্গো ঠিক কেপ ভার্দের মতো টিম না। কঙ্গোতে অনেক ভালো প্লেয়ার আছে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অ্যারন ওয়ান বিসাকা ছিলেন, তিনি খেলছিলেন। টুয়ান জাবে, এরা দুজন ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার ছিলেন। কঙ্গোর সামনে উইজা গোল ছেড়েছেন, উইজা আপনি জানেন, হ্যাঁ আগে, এখন অবশ্য নিউক্যাসলে খেলছেন, উনি অনেক বড় ট্রান্সফার ফিতে এসেছেন। সো কঙ্গো ঠিক কুরাসাওয়া বা কেপ ভার্দের মতো না, বাট কঙ্গো দারুণ খেলেছে। এবং পর্তুগাল নিয়ে যদি আমি একটু অ্যালাউ করেন, যে পর্তুগালের টিমটা খুবই ভালো, অনেকে তো এইবারে তাদেরকে চ্যাম্পিয়ন টিমও ভাবছে অনেকেই। না, রোনাল্ডো অনেকগুলো ওপেন নেট, হ্যাঁ, কিন্তু যেটা হয়েছে যে রোনাল্ডোর জন্য কালকে একটা বিশাল প্রেসার ছিল, বিকজ একদিন আগেই এমবাপ্পে 2 গোল করেছে, কালকে সকালেই মেসি হ্যাটট্রিক করেছে। তো অনেকেই ভাবছিলেন যে CR7 আসলে কি করেন। তো এই জায়গাতে CR7 কালকে অনেকগুলো সুযোগ পেয়েছিলেন আসলে, কিন্তু তিনি ফিনিশ করতে পারেন। তবে আমরা আশা করব পর্তুগাল ঘুরে দাঁড়াবে, যেহেতু তাদের মিডফিল্ড কিন্তু এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট। ঘুরে দাঁড়ানো উচিত, বাট যেভাবে রবার্টো মার্টিনেজ আসলে, মানে রবার্টো মার্টিনেজ তো আসলে লুইস এনরিকে না। সো উনি ওই টিমটাকে, পর্তুগালের এই ভিটিনা, নেভেস, ফার্নান্দেস, এই টিমটাকে সামনে আসলে রোনাল্ডোকে রেখে উনি কিভাবে ম্যানেজ করবেন, এটা একটা বিশাল প্রশ্ন হয়ে যেতে পারে, বাট দেখা যাক। আরেকটা হচ্ছে ব্রাজিল মরক্কো তো ড্র হলো, এইটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ আমার কাছে যেটা মনে হয়েছিল যে মরক্কো প্রথম 30 মিনিট ব্রাজিলকে বোধহয় খেলা শিখিয়ে দিল, প্রেসিং করে যেভাবে একেবারে চেপে ধরেছিল। দেখেন ওই পার্সপেক্টিভে আপনি মানে যে অর্থে আমরা কুরাসাওয়া বা কঙ্গো বা কেপ ভার্দে নিয়ে কথা বলছি, যে মরক্কো আসলে হচ্ছে অনেক বেটার টিম। মানে মরক্কো ইজ
মানে অনেক যারা নাটক গত সিনেমা বিশ্বকাপে সেমিফাইনালে ছিল। এই আফ্রিকান আফকন। চ্যাম্পিয়ন অনেক নাটক সিনেমা করে, যদিও সেনেগাল দাবি করছে ওরা চ্যাম্পিয়ন। মরক্কো ইজ এ ভেরি কমপ্লিট টিম, এবং তাদের 26 জনের 20 জনই কিন্তু ইউরোপে খেলছে। জন্মগ্রহণ করা এবং গোলটি যিনি সেখানে দিয়েছিলেন উনি সাইবারি সাইবারি, আইন্দোভেনের তিনি খেলোয়াড়। পরের দিন উনি বায়ার্ন মিউনিখকে সাইন করেছেন জাস্ট খেলার পর জি। তিনি। সো বায়ার্ন আসলে বুঝে শুনে স্ট্রাইকার নিয়েছে। প্লাস যদি দেখেন যে মিডফিল্ড খুবই কম্প্যাক্ট, ডিফেন্স খুবই ভালো। হাকিমি ইজ ওয়ার্ল্ড বেস্ট, কোনো সন্দেহ নাই। যেখানে মাঝরাওয়ে ব্রাজিলের উইং ব্যাকরা কিন্তু আসলে সুবিধা সেই করতে পারে না, মানে কাকু নাই। কার্লোসদের মতো না। পারে নাই। প্লাস হচ্ছে যে আপনার ওইদিকে মাজরাউইও আসলে দারুণ একটা পারফর্ম করেছে। সো আর ব্রাজিলের একটা কথা আলাদা করে বলতে হয় যে অনেস্টলি আমরা এটা মানি বা না মানি, নেইমারের পরে কিন্তু আসলে ব্রাজিলের প্লে মেকিং, ব্রাজিল যেই জন্য বিখ্যাত, মানে রিভালদো ব্রাজিল যারা ছিল, কাকা যা ছিল। ছিল যে যথেষ্ট ড্রিবল হবে, উইং থেকে বল আসবে, চোখ জুড়ানো স্কোর হবে, সেই খেলাটা আসলে ব্রাজিলের মধ্যে দেখা যায় নাই। সেটা নিয়ে আসলে আমরা ব্রাজিল ভক্তরা একটু আশাহত একটাই আছি। ম্যাজিক মোমেন্ট ভিনি বের করেছিল, ওটাতেই গোল আসলে। হ্যাঁ, তো সেই জায়গায় আর আই থিংক আনচেলটি হ্যাজ এ ডিফারেন্ট প্ল্যান। ও একটু একটা 4-2-2 তবে এখানে ট্যাকটিক্যালি যদি দেখেন যে মরক্কোর মাজরাওয়ের কথা বললেন যে ম্যানচেস্টারে খেলছেন, তিনি কিন্তু ডান এবং বাম দুই প্রান্তেই খেলতে পারেন। দুই প্রান্তে খেলেন। ব্রাজিলে কিন্তু আমরা সেই কাকু কার্লোসদের মতো উইং ব্যাক দিয়ে যে আক্রমণে যাবে সেটাও ছিল না। আবার উইংও নেই, হ্যাঁ, একটু আবার ইনজুরিতে পর্তুগালের জোয়া সমস্যা আছে। ক্যানসেলো দুই সাইডেই উনি খেলতে পারেন। ব্রাজিলে কিন্তু এই সমস্যাটা কিন্তু একটা এটা একটা প্রবলেম বড় ছিল। এবং মিডে যেটা আমার কাছে মনে হচ্ছে একটু এইজেড, মানে ক্যাসিমেরো যদিও মানে স্বপ্নের একটা সিজন কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, 9টি গোল দিয়েছেন, কিন্তু ক্যাসিমেরো কিন্তু আপনি দেখবেন মরক্কোর যে বুয়াদি 18 বছর, সে জি, কিন্তু জি। বলা যায় যে ক্যাসিমিরো এবং গুইমারেস দুজনকে পকেটেই পুরো রেখেছে। মানে ইনফ্যাক্ট স্পিড মানে বুইডারের সাথে গুইমারেস এবং ক্যাসিমেরো স্পিডে পারেই নাই। সো বল রিকভারি করে যে আবার পিছনে দিতে হবে, তো যার জন্য আসলে অনেস্টলি রাফিনা আর ভিনির জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। আর আমার কাছে মনে হচ্ছে লুকাস পাকেতার জায়গায় যদি কুইনাকে ফার্স্ট হাফে ট্রাই করা হতো, তাহলে ব্রাজিল প্রবাবলি হ্যাড এ বেটার চান্স। বলবে আরেকটির দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে যে এই বিশ্বকাপে যে আমরা কতগুলো দাপুটে জয় পেয়ে দেখেছি, যে জার্মানি 7-1 গোলে কুরাসাওকে উড়িয়ে দিল, তারপরে আপনার সুইডেন তিউনিশিয়াকে 5-1 গোলে হারিয়ে দিল। এই ম্যাচগুলো সেটা 5-1 ছিল এবং ওদের কি বলে যে আপনার সুইডেনকে যে 5-1 গোলে হারালো, সেই ম্যাচে ওদের প্রায় 49% পজিশন থাকলেও তিউনিশিয়া কিন্তু 51% পজিশন ছিল, বাট তারপর ওরা কিন্তু বিশাল ব্যবধানে হেরে গেছে। তো এই ম্যাচগুলো আপনি কিভাবে দেখেছেন? জার্মানি কুরাসাওয়া তো অন্য কারণে আসলে বিখ্যাত, মানে আবার একটা 7-up হয়ে গেছে। সো অনেকে বলাবলি করতেছে যে মানে ব্রাজিল ইজ নট ব্রাজিল সমর্থককে ব্রাজিল এটা ইজ নিয়ে নট অ্যালোন, মানে লিভারপুলের একটা কথা আছে যে উইল নেভার ওয়াক অ্যালোন। সো 7-up ক্লাবে আসলে ব্রাজিল উইল নেভার ওয়াক অ্যালোন, এটা বলছে। মানে একসাথেই অনেকে এক ঢিলে অনেক পাখি মেরে ফেলছে। যাই হোক, তো কুরাসাওয়ার সাথে জার্মানির খেলা, কুরাসাওয়া প্রবাবলি আমি এই ফার্স্ট রাউন্ডে যতগুলা খেলা দেখেছি, মানে ইনক্লুডিং কেপ ভার্দে, ওদের কিন্তু বলছিল ডাচ থার্ড টিম, হ্যাঁ বেশিরভাগ মানে খেলার 90% কিন্তু রাইট, মানে কুরাসাওয়া ইজ অলসো নেদারল্যান্ডস টেরিটরি। সো যদিও স্কটল্যান্ড যেরকম আলাদা খেলে, ওরাও আলাদা খেলতেছে, বাট ওরা আসলে এবং ডিক অ্যাডভোকেট ছিল সবচেয়ে বয়সী কোচ ছিল। কিন্তু ও কুরাসাওয়াকে দেখে যেটা মনে হয়েছে যে অন্য সবার তুলনায় ওদের খেলাটাই একটু বেশি ডিফেন্সিভ, মানে ওর অ্যাটাকে যাওয়ার আসলে কোনো, জার্মানি যে একটা গোল খাইলো নয়, আর মানে এই ক্লিন শিটটা ঠিক হয় নাই। আর এই পার্টিকুলার খেলাটা দেখে আসলে আমরা জার্মানিকে অ্যাসেস করতে পারছি না, কারণ জার্মানিরও যদি আপনি দেখেন, জার্মানির গোল মানে ওয়েটস, মুসিয়ালা, হাভার্টস, মানে ঠিক ওদের যে নাম্বার 9, মানে যখন শক্ত দলের সাথে হাভার্টস 2 গোল করেছেন, যদিও হাভার্টস 2 করেছেন একটা পেনাল্টি থেকে। সো সেই ক্ষেত্রে জার্মানি আসলে যখন বড় দলগুলোর সাথে খেলবে, জার্মানির নাম্বার 9রা আসলে ঠিক কতটুকু পারফর্ম করতে পারলে এটা ওদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। সো এই গ্রুপটার সেকেন্ড খেলাগুলো দেখলে বোঝা যাবে। সুইডেনের খেলা আমি আসলে 4-1 পর্যন্ত দেখেছিলাম। তো সুইডেনের যেটা হয়েছে, প্রথম দিকে কিন্তু বেশ সমান খেলা হচ্ছিল। তিউনিসিয়া কিন্তু মোটেই অত মানে খারাপ দল না, তো খুব মানে ধুমধাম 2টা গোল হয়ে গেছে। প্রথম যে গোলটা আয়ারি করলেন, মানে গোলকিপার ঠেকাতে আসার পরে বক্সের বাইরে থেকে দুম করে 100টা একটা গোল, মানে এটা তো একটা ফ্যান্টাস্টিক গোল ছিল। এখন পর্যন্ত মানে গোল অফ দ্য উইকের মধ্যে ডেফিনেটলি থাকবে। অ্যান্ড দেন হয়কারেস, ইসাক খুবই ভালো প্লেয়ার, কোনো সন্দেহ নাই। বাট এই গ্রুপটা আসলে খুব ট্রিকি, বিকজ ওইদিকে জার্মানি নেদারল্যান্ডের খেলা ড্র হয়েছে, আবার তিউনিসিয়াকে আসলে 4 গোল দিয়ে দিচ্ছে সুইডেন। সো
এই গ্রুপে যে মানে নেদারল্যান্ড ফেভারিট হতো বা গ্রুপ চ্যাম্পিয়ন হতো, এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে না, কারণ এই গ্রুপে যে কোনো রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে। নেদারল্যান্ড রানার আপ হয়ে গেলে ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে রাউন্ড অফ ইংল্যান্ড ক্রোয়েশিয়া আপনি কিভাবে দেখছেন? ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচটা কিন্তু একসময় 2-2 গোলে ড্র ছিল প্রথম ছিল। প্রথমার্ধ পর্যন্ত। ক্রোয়েশিয়ার একটা কথাই আসলে আমি বলবো যে অনেক দিন ধরে এরা একসাথে খেলতেছে, মানে কোনো সন্দেহ নাই, বাট দে আর দ্য এইজিং হর্স অ্যাকচুয়ালি। মানে ফুটবল তো অনেক বেশি ফিজিক্যাল খেলা, আর অনেক গরমও আসলে, নর্থ আমেরিকা আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। প্রায় দেখা যাচ্ছে যে 35 ডিগ্রি। ইংল্যান্ড ওয়াজ অনেস্টলি স্পিকিং, আমি জানি না ওরা কোন একটা কারণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারে না, মানে অনেকদিন ধরেই বলতেছে ইটস কামিং হোম, যেহেতু ওরা শীতকালীন দেশের। হ্যাঁ, বাট ইট ইজ নট কামিং হোম ফর, না মানে শীতের দেশে খেলেও তো আসলে পারে নাই। তো যেটা যদিও হচ্ছে জার্মানি কিন্তু আপনার ব্রাজিলে ওরা তাপমাত্রাকে পরাভূত করেছে। করেছে। এখন ইংল্যান্ডের সাথে ক্রোয়েশিয়ার মূল পার্থক্যটা হয়েছে আসলে স্পিডে, আমার কাছে মনে হয়েছে, বিকজ মানে ওই ডিফেন্সিভ মিডফিল্ডে ডেক্লান রাইস এবং অ্যান্ডারসন যে খেলাটা খেলেছেন এখন পর্যন্ত, যদি আমি সবার খেলা বিশ্লেষণ করি, ওদের ডিফেন্সিভ মিডফিল্ড ছিল অসাম। সামনে কেইনের মতো ওয়ার্ল্ড, মানে একদম ওয়ার্ল্ড বেস্ট নাম্বার 9 আছেন, ওনার চেয়ে আসলে ভালো কেউ তফাৎটা কিন্তু হ্যারি কেনই করে দিয়েছেন, হ্যারি কেন করে দিয়েছেন। হ্যাঁ, উনি করেছেন। মার্কসম্যান নেই এবং ক্রোয়েশিয়া অ্যাটাক করছিলেন। ক্রোয়েশিয়ার যে বল পজিশন খুব খারাপ ছিল, যা শুরুর দিকে এক্সজি ও গোল খাচ্ছে, শোধ করছে, কিন্তু শেষের দিকে আমার মনে হয় একটু হাঁপিয়ে গেছেন, একটু এক্সস্টেড মনে হচ্ছিল। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইংল্যান্ডের এই ডিফেন্সের সাথে, তবে ইংল্যান্ডের কিন্তু কনভার্সন রেটটা ভালো ছিল, ওরা 20টি শট অ্যাটেম্প করে 12টা গোল পোস্টে ওরা গোল পোস্টে রেখেছে, 4টা গোল করেছে, খুবই ভালো। বাট ইংল্যান্ড উইল বি এ মানে টিম টু লুক ফর ইন ফিউচার আমার কাছে। আর আরেকটা হচ্ছে যে আপনার ফ্রান্স সেনেগাল ম্যাচটা কেমন দেখলেন? কারণ এটা যদিও 3-1 গোলে ফ্রান্স জিতেছে, বাট একটা সময় আপনার 55-60 মিনিট পর্যন্ত আমি দেখেছি যে ফ্রান্স গোল পোস্টে একটি মাত্র শট নিতে পেরেছিল, যদি ওরা পরবর্তীতে 8টি শটের মাধ্যমে 3টি গোল আদায়। ফার্স্ট হাফে তো খেলা খুবই ইভেন হয়েছে ভাই, এটা কোনো সন্দেহ নাই। টু বি ভেরি অনেস্ট, সেনেগালের আসলে লাক একদমই ফেভার করে নাই। মানে জ্যাকসনের একটা শটও বাম দিক দিয়ে কুন্ডেকে ক্রস করে যে শটটা নিল, বারে লেগে গলির হাতে লেগে কর্নার হয়ে গেল। তারপরে ওদের নাম্বার 9 জাস্ট টোকা দিলেই আসলে গোল হয়ে যায়, বলটা পোস্টের উপরে মারলো। ওই দুইটা গোল যদি হয়ে যেত তাহলে খেলা কি হতো বলা খুব মুশকিল। ওখানে আমরা দেখলাম যে আপনার চুয়ামেনি এবং র্যাবিও যিনি ছিল, ওরা তো আসলে পিভট রোলে খেলে বা ডিফেন্সিভলি খেলে, বাট যখন 79 মিনিটে আপনার বারকোলা নামলো, তারপর কিন্তু ফ্রান্স 2-1 গোলে এগিয়ে গেল 82 মিনিটে। রাইট, বাট সেকেন্ড হাফে অবশ্যই ফ্রান্সের খেলা দেখে বোঝা যাচ্ছিল যে ওরা গ্রিপ কন্ট্রোল করে ফেলছে, কারণ তখন ওলেসি ওয়াজ ফ্লোয়িং লাইক এনিথিং। মানে যদিও দুই প্রান্তে, মানে ওকে যদিও দেখাচ্ছিল উইং এ, কিন্তু একটা সময় এক টাইম সো টেনে খেলতেছে, কখনো রাইটে যাচ্ছে। হ্যাঁ, সো লাইক ওর অ্যাসিস্ট থেকে প্রথম গোল। তারপর র্যাবিওট, যাকে বলা হয়েছিল বুড়া হয়ে গেছে, খেলতে পারবে না, এক্সিলেন্ট খেলছে, হি ওয়াজ এভরিওয়্যার ইন দ্য ফিল্ড। মানে হচ্ছে কি র্যাবিওর আর অ্যাটাকিং ফ্লেভারটা কম। চেরকি যখন নামলো 82 মিনিটে পর তো ফ্রান্স লিডই নিয়ে ফেলল, বাট মানে র্যাবিওট অ্যাকচুয়ালি শেরকি সামনে তো নেমে আসছে যখন ডেম্বেলেকে বসাই দিল, সো র্যাবিওট তখন অনেক বেশি কমফোর্টেবল, তখন অলরেডি 2 গোল দিয়ে ফেলছে, তো তখন দে সিট ব্যাক অ্যান্ড ম্যানেজ করছে। ফ্রান্স এখন পর্যন্ত ওভারঅল আমার কাছে মনে হয়েছে মানে খুবই নিখুঁত টিম, ফ্রান্স আর ইংল্যান্ড, টু বি ভেরি অনেস্ট। এই দুইটাকে মনে হয়েছে যে দে হ্যাভ প্লেয়ার্স ইন দ্য ফ্রান্সের বেঞ্চের প্লেয়াররাও যদি নামে তাহলেও আসলে অনেক কিছু হবে। বেঞ্চ তো অনেক শক্তিশালী, বেঞ্চ অনেক শক্তিশালী। মানে আপনি যদি দেখেন শেরকিকে ওরা পুরো খেলা নামাই নাই, একদম শেষের দিকে নামছে, বারকোলা নামছে অনেক শেষের দিকে, হ্যাঁ, নেমে আবার একটা গোল করছে। তো মানে এখনো প্রচুর প্লেয়ার ওদের নামেই নাই। তবে ছোট দলের একটা দেখলাম সেনেগালের এই উদাহরণ দিয়ে যে 3 জন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল প্রথমার্ধ পর্যন্ত, এই জন্যই কিন্তু ওরা ফ্রান্সকে আপনার ঠেকে দিতে পেরেছিল। হ্যাঁ, কিছুক্ষণ ঠেকে রেখেছে। ছোট দলগুলো চাইবেই যে লো ব্লকে খেলে, বড় দলগুলো। সেনেগাল অ্যাবসলিউট লো ব্লকে আসলে খেলে নাই, ওরা মাঝে মাঝে ব্লকটা ছিল আসলে মিডফিল্ড থেকেই ব্লক করে দিতে পারছিল। হ্যাঁ, বাট ওরা অ্যাটাক করেছে। আনফরচুনেটলি সাদিও মানেরও আসলে বয়স হয়ে গেছে। মানে সাদিও মানে আপনি দেখেছেন যে একটা কিন্তু উনি পেনাল্টি বক্সের কাছাকাছি কিন্তু একেবারে সেন্ট্রাল ডিফেন্ডারের মতো উনি ক্লিয়ার করে দিল, এবং আপনার ভার পর্যন্ত গিয়েছিল যে আসলে পেনাল্টি হয়েছিল কিনা, যদি সেটা পেনাল্টি হয়নি। বাট আরেকটা জিনিস আমি ইনস্ট্রুমেন্টাল, যে একেবারে ডিফেন্সে খেলছেন। গতবার যেরকম আমরা দেখেছি মদ্রিচকে, যে একদম অ্যাটাকিং থেকে ডিফেন্স পুরো মাঠ জুড়ে খেলেছেন, সো দ্যাট ওয়াজ ফিনোমিনাল। রাইট, এই প্রসঙ্গে আরেকটা খেলা বলতে চাই একটু, যেহেতু এই কথাটা উঠছে, সেটা হচ্ছে ইজিপ্ট আর বেলজিয়ামের খেলা। মানে অ্যাবসলিউট ট্যাকটিক্যাল গেম হইতেছিল কিন্তু,
এবং ইজিপ্ট কিন্তু ধরেন মৌসালা হচ্ছে জিকোকে আসলে রাইট ফ্ল্যাঙ্কে ঢুকে ও একটু ভিতর দিকে 10 হিসেবে খেলতেছিল। তো মানে হয় কি আমরা যতই যাই বলি না কেন মৌসালার পায়ে যখন বল থাকে ওকে গার্ড করার জন্য একটা স্টিল ফটো দেখলাম যে ওর চারপাশে 3টা প্লেয়ার দাঁড়ায় আছে। তো ওইরকম একটা সিচুয়েশনে কিন্তু একটা বলও বের করে দিছে, যেখান থেকে কিন্তু মিশর এই যে আপনার হাফ টাইমের আগে প্রথম গোলটা 20 মিনিট বেলজিয়ামের যদিও পরে টনক মেরেছে, ডি ব্রুয়নার বল বার পোস্টে লাগছে, গোল হয় নাই। অনেকগুলা ডোকু শট মারছে ফাঁকা পোস্টে বলের উপর দিয়ে চলে গেছে। যাই হোক, তবে লুকাকু বল পজিশন কিন্তু মিশরের 47% ছিল। হ্যাঁ, সো খেলাটা খুবই 60 মিনিটের মোহাম্মদ হানির আত্মঘাতী গোলের কারণেই কিন্তু ম্যাচটা ড্র হলো। ইট ওয়াজ অলমোস্ট লুকাকুর গোল অ্যাকচুয়ালি, মানে হানির পায়ে না লাগলে। আর লুকাকুর কথা একটু আলাদা করে বলতেই হবে। আপনি জানেন যে নানান সমস্যার জন্য তো নেপোলি তো আসলে লাস্ট 1 বছর খেলতেই পারে নাই, মানে ও বিদ্রোহ করে এটা ওইটা ম্যানেজমেন্ট নিয়ে হাবিজাবি কথা টথা বলার কারণে লুকাকু ইন্টার মিলান থেকে নেপোলিতে আসছে। সো নেপোলিতে যখন ও কিন্তু ক্লাবে ফুটবলের এক্সপিরিয়েন্স খুবই কম, তো যে কারণে আসলে মানে ইয়েও আসলে ওদের কোচও আসলে খুব রিস্ক নিয়ে ওকে নামাইতে চায় না, বাট যেটা বুঝা গেছে ও তো ওদের অল টাইম বেস্ট করা। রোনাল্ডোর পরে লুকাকু কিন্তু ওয়ার্ল্ড কাপে ইউরোপিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি গোল করার লোক। সো ও আসার পরেই কিন্তু আসলে ঘটনাটা ঘটছে। সো দিস উইল বি ইন্টারেস্টিং যে মানে বেলজিয়াম তার নেক্সট খেলাগুলোতে লুকাকুকে কিভাবে ইউজ করে। অবশ্যই আমরাও চাইবো উনি তার সেরা পারফরম্যান্সটা দেন। রনিল ভাই, এবার আমরা মেসি প্রসঙ্গেই আসি। 39 বছর বয়সে বিশ্বকাপ খেলছেন, হ্যাটট্রিক করলেন, রাইট। মানে লিওনাল মেসি, মানে অনেকে বলেন আইফোন ইজ আইফোন, আমরা হাসি, বাট লিওনাল মেসি অ্যাকচুয়ালি আমাদের ভাগ্য, আপনারা আমাদের সবার ভাগ্য যে আমরা মানে বেঁচে থাকা অবস্থায় মেসিকে 6টা ওয়ার্ল্ড কাপ দেখতে পাচ্ছি। যে অনেস্টলি স্পিকিং মেসিকে নিয়েও কিন্তু একটা ডিসকাশন হচ্ছিল যে ও আসলে স্টার্টিং 11-এ থাকবে কি না, থাকলে আসলে খেলার কনটেক্সচার কেমন হবে। তো অনেস্টলি যদি আপনি দেখেন, মানে সেদিনও কিন্তু মেসি কিন্তু হেঁটে হেঁটে খেলতেছিল, মানে মেসি কিন্তু চিরকালীন 10 পজিশনে নাই। সো আর্জেন্টিনা ইজ সর্ট অফ 4-1-3-2 একটা পজিশনে খেলতেছে, মানে সামনের দিকে 2টা স্ট্রাইকার। সো মানে আলমেইদা পিছনে চলে আসছে, মেসি ওয়াজ ইন মোর ইন স্ট্রাইকিং পজিশন, হুলিয়ান আলভারেজ হচ্ছে ওর পাশে। তো আপনি যদি গোলগুলা দেখেন, না আমরা কিন্তু দুর্দান্ত ফিনিশিং দেখেছি অ্যাবসলিউটলি। সো ফার্স্ট গোলটা ন্যাচারাল পজিশন থেকে যে লেফট সাইড, মানে থার্ড গোলটা ওর জন্য খুব দরকার ছিল এই কারণে যে প্রথম গোলটা তো মানে টিপিক্যাল মেসি, বল ধরে টান দিয়ে বাম পায়ে একটা শট, জিদানের ছেলে গোল এগুলো আমরা অনেক ও ফিস্ট করতে পারতে হয়তো, কিন্তু বলের স্পিড এত বেশি ছিল ও ফিস্টটা ঠিকমতো করতে পারে নাই। সেকেন্ড গোলটা বেসিক্যালি তো মেসি তাহলে তো হ্যাঁ রাইট, সেকেন্ড গোলটা বলা হতো না, রিবাউন্ড থেকে শট দিল। তো আমার কাছে মনে হয় 3 নম্বর গোলটা যদি না হইতো তাহলে আসলে এটা নিয়ে আবার এন্টি আর্জেন্টাইন ফ্যানরা অনেক, কিন্তু আবার একটা মেসির প্রথম গোলটা কিন্তু একটু অফসাইডের কারণে হইতে পারে, সামান্য কারণে সেটা সব খেলাতে এরকম টুকটাক বারের ইস্যু থাকবে, বাট দ্য ফিনিশিং ওয়াজ অ্যাবসলিউট। থার্ড গোল ওয়াজ যে কারণে মেসি হচ্ছে মেসি, মানে একদম বাম পায়ের কোনার শট, গোলকিপার হ্যাজ নো চান্স হোয়াটসএভার, বাম দিক দিয়ে ঢুকে গেছে। অ্যান্ড আই থিঙ্ক ও তো অলরেডি 16 গোল হয়ে গেছে, ক্লোজার সমান, ও রেকর্ডটা ভাঙবে। আমি পার্সোনালি চাবো যে মেসি এই ওয়ার্ল্ড কাপ শেষ করুক ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট এভার গোল স্কোরার হিসাবে। পরে একটা সময় এমবাপ্পে ভাঙলে সেটা পরে দেখা যাবে। হাল্যান্ডও 2 গোল করেছে, এমবাপ্পেও 2 গোল করেছে, হাল্যান্ডের তো শুরু মাত্র, তাদের মধ্যে একটা ভালো ডুয়েল আমরা দেখতে পাবো। এই ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট কে পাবে সেটা একটা গল্প, আবার ওভারঅল যে 16 গোলের যে কম্পিটিশন চলতেছে সেটাও একটা ব্যাপার। এই ওয়ার্ল্ড কাপে আসলে অনেকগুলা জিনিস, অনেকগুলো স্ট্যাটের প্রতি আমাদের খেয়াল থাকবে, বাট আমার প্রার্থনা থাকবে যে মেসি এই রেকর্ডটাকে নিজের করে রাখুক, এমবাপ্পে পরে ভাঙলে ভাঙুক, ওর সময় আছে আর কি। অবশ্যই। আরেকটা হচ্ছে যে আলজেরিয়া কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনার বিরুদ্ধে সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই, বা খুব বেশি যে অ্যাট্রাকটিভ ফুটবল, মানে ধরেন মরক্কো ব্রাজিলকে কাঁপিয়ে দিল, সেনেগাল কিন্তু একটা সময় পর্যন্ত ফ্রান্সকে খুব ভালোভাবেই রুখে দিয়েছিল। তো যাই হোক, বাট আফ্রিকার দেশগুলো কেমন খেলেছে, যেমন আমি বলি যে মরক্কো ব্রাজিলের সঙ্গে ড্র করলো, এবং কেপ ভার্দে আপনার স্পেনকে রুখে দিল, ঘানাও কিন্তু একদম ডাইং মোমেন্টে আপনার জিতলো। যে এই বিশ্বকাপে কিন্তু 2টো খেলা হয়েছে যে আইভরি কোস্ট 1-0 গোলে জিতেছে, আইভরি কোস্ট 1-0 গোলে, যে আমাদ দিয়ালো 90 মিনিটে গোল করলো, এবং ঘানার খেলোয়াড়টি কিন্তু 95 মিনিটে গোল করলো। তো আফ্রিকার দেশগুলো আসলে কেমন? ঘানার খেলাটা জানি কার সাথে, ঘানা হয়েছিল পানামার সঙ্গে। ঘানা হচ্ছে পানামার সাথে, এই খেলাটা আমি একদম দেখিই নাই আসলে। ইয়েরেঙ্কি গোল করেছে, ডেনমার্কের একটি ক্লাবে খেলে। আচ্ছা, পানামার সাথে তো আসলে ঘানাও একটু নানান সমস্যার মধ্যে আছে, কারণ ঘানাতে আবার আপনি
আপনি জানেন যে কানাডাতে তবে জানেন আপনি কিন্তু ঘানার পজিশন ছিল কম, মানে আপনার পানামার 63% পজিশন ছিল। দ্যাট ইজ এই খেলাটা সামহাও মিস হয়ে গেছে। তো টমাস পার্টলিকে গানাতে খেলতে দেয় নাই এতটুকু পর্যন্ত আমি জানি, ওনার অন্য একটা ইস্যুতে। এইবার ওয়ার্ল্ড কাপে তো এটা খুবই সমস্যা, একে আসতে দিচ্ছে না, ওকে আসতে দিচ্ছে না। ইউএসএ কানাডাতে ওয়ার্ল্ড কাপের এগুলো একটা সমস্যা। বাট আফ্রিকার দেশ নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, আফ্রিকার দেশগুলো ওয়াজ ব্রিলিয়ান্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আলজেরিয়ার কথাও যে বলতেছেন, আলজেরিয়ার মিডফিল্ড আসলে মরক্কোর মতো তো স্ট্রং না, বাট হোয়াট এভার আলজেরিয়া ডিড ওয়াজ রান অ্যাট নিউরি এবং ওর সাথে যারা খেলতেছিল ওরা কিন্তু আর্জেন্টিনার একটা জিনিস দেখতে হবে, আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু খুব সলিড খেলছে। মানে অনেকদিন ইনজুর থাকার পরে রোমেরো মার্টিনেজের পার্টনারশিপ ওয়াজ সলিড অ্যান্ড ব্রিলিয়ান্ট অ্যান্ড পারফেক্ট। এবং মন্ট্রিয়ালের যদি একটু সমস্যা হচ্ছিল, মলিনার আগে আসা নামা উচিত ছিল। সো ওই দুইটা জায়গায় আলজেরিয়ার বল পজিশন ভালো ছিল। সো আর্জেন্টিনার ডিফেন্স আসলে কিন্তু খেলাটা তো অ্যাট্রাকটিভ হয়নি। হ্যাঁ, আর ম্যাকালিস্টার একদম লিভারপুলের শেষের দিকে একটু মানে খেই হারিয়ে ফেলেছিলেন বলে মনে হচ্ছিল, বাট উনি ফার্স্ট খেলাতে আবার ফুল স্পিডে ফেরত আসছে। সো আর্জেন্টিনার মিড ওয়াজ খুবই জমাটি এবং যেটার কারণে আলজেরিয়াকে আসলে খুব বেশি সুবিধা করতে দেয় না। বাট ওভারঅল আফ্রিকান ঘানা খেলাটা আমি দেখি নাই, বললেন 1-0 গোলে জিতছে, বাট দে ওয়ার ফ্যান্টাস্টিক। মানে ইকুয়েডরকে যে হারাইছে, যে প্রত্যেকটি দলই কিন্তু খুব দুর্দান্ত একদম, মানে ইয়ে যে হারিয়ে কোট ডেভয়ার, মানে ওরা যে ইয়াকে হারাইলো, না কেপ ভার্দে না, মানে হচ্ছে আইভরি কোস্ট যে ইয়াকে হারালো আপনার 1-0 গোলে ইকুয়েডর কিন্তু অনেক ভালো টিম, ইকুয়েডর কিন্তু সুপার টিম, মানে যে পিএসজির পাঁচও আছে ওদের টিমে, ওরা কিন্তু বেশ ভালো টিম। হ্যাঁ, সো ডিয়ামন্ডে খেলতেছে, ওই টিমকে আসলে মানে বেশ ভালোই ডমিনেট করতেছে, হিনকা পেয়েছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার শুড স্টার্ট প্রবাবলি, বাট এনিওয়ে ও শেষ মুহূর্তে নেমে গোল দিয়েছে। অ্যাজ ইউনাইটেড ফ্যান আমি খুব খুশি। সো আফ্রিকান টিমরা ভালো করেছে এন্ড আই থিংক এশিয়াও খুব একটা খারাপ করে নাই। সেটাই বলতে চাইছিলাম যে এশিয়ার তো আমরা দেখলাম যে জাপান আপনার নেদারল্যান্ডসকে রুখে দিল 2-2 গোলে, আর অন্যদিকে দক্ষিণ কোরিয়া প্রায় 62% পজিশন রেখে কিন্তু একদম চেক রিপাবলিককে 2-1 গোলে হারালো। হ্যাঁ হ্যাঁ, মানে এবং সৌদি আরবও ড্র করলো, আপনার সৌদি আরব ড্র করেছে, সৌদি আরব ড্র করেছে। এশিয়ার গল্পটা শুরু করবো আমি কাতারের কাছ থেকে। কাতারে খেলা সুইজারল্যান্ডের সাথে দেখে মনে হচ্ছিল যে আসলে সুইজারল্যান্ড তো মানে 2টা 3টা 4টা দিবে, কোনো কারণে গোল হচ্ছিল না। মানে কাতারের গোলকিপারকে নিয়ে কথা কম হইতেছে, কাতারের গোলকিপার ওয়াজ অ্যান অ্যামেজিং পারফর্মিং। ওই খেলাও একাই 3 4টা 5টা আমাদেরকে অবাক করেছে যে আসলে একদম লাস্ট 89 মিনিটের সময় একটা ক্রসে মনে হচ্ছে যে ক্রসটার জন্যই ওর জন্ম হয়েছে, ওই একটা ক্রসে গোল দিয়ে খেলাটা ড্র করে ফেলছে। জাপান আই থিঙ্ক দ্য বেস্ট এশিয়ান টিম, কোনো ডাউট নাই। অস্ট্রেলিয়াও কিন্তু আসলে আমাদের এই জোনেই খেলে, মানে এই জোনে খেলে। সো অস্ট্রেলিয়া তো 2-0 গোলে জিতছে, মানে টার্কি কিন্তু অনেক স্ট্রং টিম, টার্কিকে কিন্তু অস্ট্রেলিয়া উড়াই দিছে মোটামুটি। টার্কি কিন্তু এই বিশ্বকাপে 28টি শট নিয়েছে, যেটা এই বিশ্বকাপ পর্যন্ত সর্বোচ্চ, আর তারপর ওরা হেরে গেল। সো আমার মনে হয় যে আমরা যদি সামারি করি আর কি, ফার্স্ট রাউন্ডে আসলে কোনো মানে ক্লিয়ার ফেভারিট ফ্রান্স আর ইংল্যান্ডকে আমার একটু বেটার মনে হয়েছে, এই ছাড়া কোনো ক্লিয়ার ফেভারিট নাই। ওয়ার্ল্ড কাপ ইজ লং ওয়ে টু গো। সেকেন্ড হাফ আর্জেন্টিনা কিন্তু খারাপ খেলে নাই, মানে খারাপ খেলে নাই, খারাপ খেলে নাই, প্রেসিং করে নাই, এখন ওরা কিন্তু প্রেস করতে পারে। বাট আর্জেন্টিনাকে এখনো আসলে ওই মেসির মানে মেসির জন্যই আসলে আর্জেন্টিনাকে 3 গোল দিছে। বাট এগেইন আমার ধারণা আফ্রিকান টিমগুলো অনেক পেইন দিবে সামনে। এশিয়ান টিমগুলা এই গরমের মধ্যেও আসলে ওদের ফিটনেস খুব ভালো, সো খেলা আসলে খুব এক্সিলেন্ট হবে। তো সব মিলিয়ে আমরা যেটা বলবো যে মানে খেলায় চোখ রাখতে হবে, অনেক বেশি বেশি খেলা দেখতে হবে। স্ট্রিমিং এ যতই সমস্যা হোক, তবে একটা জিনিস দেখা যাচ্ছে যে জাপান যে ভালো করলো, মরক্কো ভালো করলো, আসলে ইউরোপে খেললে না পরে কিন্তু কোনো দলের পক্ষে আসলে ওরকম কাঙ্ক্ষিত লেভেলের এই বিশ্বকাপের মতো বড় মঞ্চে কিন্তু মাতানো সম্ভব। ভেরি ট্রু। বাট আমি একটা জিনিস যোগ করতে চাই যে অনেকে আসলে সৌদি আরবের লিগকে নিয়ে আসলে মানে আমাদের মধ্যে একটা হাসাহাসি টাইপের ব্যাপার আছে, কিন্তু প্রচুর সৌদি লিগের প্লেয়াররা কিন্তু খুব দুর্দান্ত পারফর্ম করছে ওয়ার্ল্ড কাপে। অ্যাটলিস্ট ফার্স্ট আমরা ফাবিনিওকে দেখেছি যে ফাবিনিও তো বটে, মানে রোনাল্ডো ছাড়া আসলে বাদবাকি যাদেরকে চিনি আর কি, যাদেরকে চেনেন, সাদিও মানে সবাই ভালো খেলছে। কিন্তু গোলকিপার যে 2 গোলকিপারের কথা বললাম, দুজনই সৌদি প্রো লিগে খেলতেছে। সো আই থিংক সবকিছু মিলায় মানে ফুটবল ইকোসিস্টেমটা খুব ভালো। এবং এই 48 দলের ওয়ার্ল্ড কাপটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বেই, ছড়িয়ে গেছে আর কি, ছড়িয়ে গেছে। এখন বাকিটা দেখা যাক আমরা কোন দিকে এগোতে পারি। আরেকটা হচ্ছে যে এই বিশ্বকাপকে আপনাদের মনে হচ্ছে যে বুড়োদের বিশ্বকাপ? রোনালদো খেলছেন 41 বছর, মেসি 39 বছর,
ভজিনা যিনি 40 বছরের দারুণ এটা সময় keeping বলবে করলেন। আর কি, মানে বুড়োদের বিশ্বকাপ কিনা সেটা বোঝা যাবে হচ্ছে আর একটু ম্যাচিউর স্টেজে, যদি মানে কোনো না কোনো বুড়ো তো আসলে জিতবেনই। সো জি। আপনি যেভাবে রোনাল্ডো যদি নাও খেলে, পর্তুগাল জিতলে রোনাল্ডো কাপ নিবেন। না, তবে আমি যেটা মেসিও দেখেছি থাকবে না। যে গ্যাব্রিয়েল মোরা ছিলেন হ্যাঁ, মোরা মেক্সিকোর ছিলেন। 17 বছরের, হ্যাঁ, হ্যাঁ। এরকম বেশ ও- কয়েকজন ওকোচা youngster আছেন, কিন্তু আছেন। ওকোচারও কিন্তু এটা 6th ওয়ার্ল্ড কাপ, জি। মানে খালি মেসি মেক্সিকোর আর রোনাল্ডো গোলরক্ষক না। যে 40 হ্যাঁ, বছর, উনি জি। বলেছেন যে উনি খেলবেন। সো আমার মনে হয় আমরা একটু দেখি মানে জিনিসটা কোন দিকে যায় দাঁড়ায় শেষ পর্যন্ত। বুড়ো সব দলেই আছে, হ্যারি কেনও আসলে বুড়োই, মানে কেভিন ডি ব্রুইনও আসলে বুড়োই, তো সব দলে একটা বুড়ো আছে। ফ্রান্সিস মোটামুটি আমার মতে না, এটা আসলে কি স্পোর্টস champion সায়েন্সের হয়। আমার মনে হয় খুব ভালো ডেভেলপমেন্ট না হলে পরে কিন্তু এই Right. 39-40 বছরে খেলা কন্টিনিউ বাট করা একটা Impossible. দলে আসলে এক্সপিরিয়েন্স থাকবে, ইয়াং প্লেয়ার থাকবে, এটাই স্বাভাবিক, এটার মধ্যে দিয়ে হবে আর কি। ধন্যবাদ রুমেল ভাই, আপনি গত 7 দিন নিয়ে যেভাবে আলোচনা করছেন সেটা নিশ্চয়ই আমাদের ফুটবল আমাদেরকে আরো পরবর্তী ম্যাচগুলোকে যাতে করে একদম খুব ভালোভাবে আমরা উপভোগ করতে পারি সেগুলো আমরা তাকিয়ে থাকবো। না, আশা করি সবাই মানে জি। অ্যানালাইসিস শুনে তো আর উপভোগ করবে না, খেলা ভালো হইলে নিশ্চয়ই সবাই উপভোগ করবে। জি, তো ধন্যবাদ দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন। তো আমরা আশা করছি যে বিশ্বকাপের 8ম দিন আজকে থেকে শুরু হচ্ছে। সো বাকি ম্যাচগুলো আমরা খুব উৎসাহ নিয়ে দেখব এবং দেখব যে আসলে কোন দলগুলো আরও কোনো অঘটন ঘটাতে পারছেন কিনা এবং কোনো তরুণ খেলোয়াড় উঠে আসছেন কিনা, যেটা রোমেল ভাইকে বলছিলাম যে এটা কি বুড়োদের বিশ্বকাপই কিনা। তো যাই হোক, উনি জানিয়েছেন যে আসলে তরুণ খেলোয়াড়রাও কিন্তু আছেন, যে গ্যাব্রিয়েল মোরা আছেন মেক্সিকোর এবং আরও অনেকে আছেন। তো আমরা আশা করি দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সেই সঙ্গে শেষ করছি আজকে আমাদের শো বিয়ন্ড বর্ডার্স স্পোর্টস পাওয়ার্ড বাই র্যাবিট হোল। ধন্যবাদ।